ধরিত্রীর ধ্যান গরিমায় গরিমান্বিত হয়ে কালে কালে গোটা পৃথিবীতে বহু মানুষ যুগে যুগে ঘর ছেড়েছেন, পথে বেরিয়েছেন সেই এক ব্রহ্মের সন্ধানে, সেই এক সত্যের সন্ধানে, ব্রহ্মবিদ্যার সাক্ষাৎকার করতে। আজকে আমরা যে গল্পটা বলবো সেই গল্পটার সাথে এমন একজন জড়িয়ে আছেন যিনি এইরকমই একজন সন্ধানী, যিনি এইরকমই একজন পরিব্রাজক, কিন্তু তিনি ভারতের না, তিনি সেল্টিক সভ্যতার একজন ড্রুইড। আমরা আজকে কথা বলবো, আমরা আজকে গল্প শুনবো এমন একজনের, যিনি ব্রিটেনের ইতিহাস বদলে দিয়েছেন, পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন। আমরা আজকে কথা বলবো মার্লিনের নিয়ে। ঘটনাটা লকডাউনের সময়ে কলকাতার। এই গল্পটা একটা সত্য ঘটনা এবং যখন আমি এই ইনভেস্টিগেশনটা করতে গেছিলাম সেই সময়কার প্রচুর লাইভ আমি নিজে আমার ফেসবুকে আপলোডও করেছিলাম, টাইম টু টাইম আপডেট রেকর্ড রাখার জন্য। তো আপনারা সেটা চাইলে পরে দেখতে পারেন, ডেট টাইমগুলো খুব ভালো করে মনে থাকবে তাহলে। এবং আমাদের মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য, আমাদের ওপর এই ভরসাটুকু রাখার জন্য যে হ্যাঁ, এরা পারলেও পারতে পারে। আপনাদের যে কোনো রকম সমস্যা, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, পাস্ট লাইফ রিগ্রেশন, প্যারানর্মাল ইনভেস্টিগেশন, পার্সোনালিটি অ্যানালিসিস, এই সমস্ত কিছু করবার জন্য আমি, আমার টিম বদ্ধপরিকর। আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে সংযুক্ত হন, যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করবার মাধ্যম, মেইল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আসি গল্পটাতে। লকডাউন শুরু হয়েছে, হঠাৎ একদিন অক্ষয় স্যারের কল এলো যে কৌস্তব कहाँ पर हो? बोले सर पुरुलिया में हूँ, घर पे हूँ, কলেজ তো বন্ধ। বললেন যে একটা কেস এসছে। আমি বলি লকডাউনের সময় কেস কী করে হ্যান্ডেল করবো? যে নেই तुम्हारे उधर का ही है। বলি कहाँ का है? কলকাতা का है। কলকাতার কেস তখন আমি এক্সক্লুসিভলি হ্যান্ডেল করতাম না, বাট সেই সময় আমাদের টিমের যিনি কলকাতার কেসগুলো এক্সক্লুসিভলি হ্যান্ডেল করেন তিনি তখন অ্যাভেলেবেল ছিলেন না। ওই লকডাউনের সময় কিছু একটা সমস্যা হয়েছিল ওনার সাথে, তো কেসটা আমার হাতে এসে পড়ে। কেসটা যিনি আমাদেরকে দিয়েছিলেন তিনি সম্মত হয়েছিলেন যে পুরুলিয়া থেকে কলকাতাতে তার বাড়ি পর্যন্ত তিনি বাই রোড যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সো ওয়াই নট, যখন মানুষ অন্ধকারের জগতের বিপদে পড়েছে তাহলে যেতে তো হবেই। বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। লকডাউনের মধ্যে রাস্তাঘাট ফাঁকা। একটি গাড়িতে চেপে আমার মিনিমাম ন্যূনতম ইনভেস্টিগেশনের জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো সংগ্রহ করে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতা পৌঁছতে হলো বিকেল 4টে। ভদ্রলোক আমাকে রিসিভ করলেন, একটি হোটেলে রাখলেন এবং বললেন যে আপনি ফ্রেশন আপ হয়ে যান, সামনেই আমার বাড়ি, এসে একবার দেখে যান কী অবস্থা। আমি ফ্রেশন আপ হলাম, ফার্স্ট টাইম যাচ্ছি ইনভেস্টিগেশনের জন্য। আমার ব্যাকগ্রাউন্ড স্টাডি করবার কোনো স্কোপ নেই, আমার টিম নেই, নাথিং। এবার যা করতে হবে ইমিডিয়েট করতে হবে, ফার্স্ট ভিজিটে করতে হবে। দ্যাটস চ্যালেঞ্জিং। তার কারণ যতক্ষণ না ইনফরমেশন পাচ্ছি, যতক্ষণ না প্রপার ডেটা পাচ্ছি, ততক্ষণ ইনভেস্টিগেশন করাটা একটু কঠিন হয়ে যায়। তখন পুরোটা ইনস্টিংক্টের ওপর ভরসা করে করতে হয়। ইমিডিয়েট যা রিডিং আসছে সেইটাকে তখন ডিকোড করতে হয়, ইন্টারপ্রিট করতে হয়। ঠিক আছে, প্রস্তুত হলাম, বেরোলাম। ভদ্রলোকের বাড়িতে যখন গিয়ে পৌঁছলাম, ভদ্রলোকের বাড়িতে 4 জন মেম্বার, উনি, ওনার স্ত্রী, ওনার বৃদ্ধ মা আর ওনার মেয়ে। সমস্যা এই মেয়েটিকে কেন্দ্র করে। মেয়েটি লন্ডনে পড়াশুনো করে,
এবং লকডাউনের সময় বাধ্যতামূলকভাবে তাকে দেশে ফিরে আসতে হয়েছে। দেশে ফিরে আসার পর থেকেই বাড়িতে শুরু হয়েছে অদ্ভুত কিছু ঘটনা। মেয়েটির স্বভাব চরিত্রে, মেয়েটির আচরণে প্রচুর অসংলগ্নতা দেখা দিচ্ছে। প্রথম দিকে মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে, একা একা থাকে, বাড়ির কারোর সাথে কথা বলে না, কথা বললেই উগ্র মেজাজে কথা বলে। আস্তে আস্তে জিনিসটা গোটা বাড়ির মধ্যে একটা নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট ফেলতে থাকে। প্রত্যক্ষ হতে শুরু করে মেয়েটার শারীরিক বৈশিষ্ট্যে। একটা 18-19 বছরের বাচ্চা মেয়ের মুখের মধ্যে বার্ধক্যের ছাপ আসতে থাকে, ঝুরি পড়ে যেতে থাকে, চামড়া ঝুলে যেতে থাকে, মাথার চুল পাকতে শুরু করে। আমি যখন গিয়ে প্রথম মেয়েটিকে দেখি, তখন আর আলাদা করে ডেটা কালেক্ট করবার আমি কোনো প্রয়োজন মনে করলাম না। তার কারণ যে প্রত্যক্ষের থেকে উৎকৃষ্ট প্রমাণ আর কি হতে পারে? প্রত্যক্ষের যখন বাদ হয় তখন অনুমান আদি পঞ্চপ্রমাণের প্রয়োজন হয়। তো এখানে তো প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, যে জিনিসটা হওয়ার কথা নয় সেটা হচ্ছে। জিজ্ঞেস করলাম কোনো মেডিকেল কন্ডিশন আছে? বলছে না, আওয়ার ডটার ইজ অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। কিন্তু এটা কি হচ্ছে, কেন হচ্ছে? মেয়েটির সাথে কথা বলতে চাইলাম, মেয়েটি ভালো করে কথা বলল না, কিন্তু আবার অসভ্যতাও করলো না। ভদ্রভাবে যেটুকু প্রশ্ন করছি, যত সংক্ষেপে তার উত্তর দেওয়া সম্ভব সে সেইটুকু উত্তর দিচ্ছে। আমার একটু প্রস্তুতির প্রয়োজন, অ্যাটলিস্ট 1 ঘন্টা ফোকাস করতে হবে। ফিরে এলাম হোটেলের রুমে। আমার যে ড্রাইভার দাদা ছিলেন তিনি তাবৎ ওইখানে একটা খুব অদ্ভুত কাণ্ড করেছে। সে একটু বড় হোটেল ছিল, বাথরুমের ভেতরে ঢুকেছে, বাথরুমে একটা বাথটব লাগানো ছিল, একটা কমোড ছিল, আর পাশে একটা ওই বেসিনের স্ল্যাব। ও বেচারি স্নান করতে গেছে, যে বলছে যে আমি বুঝতে পারলাম না কিভাবে এখানে স্নান করতে হয়। তো আমি বললাম দিয়ে চান করলে কী করে? বলছে বেসিনের কল চালিয়ে জলটা এরকম করে মাথায় নিয়ে সে সেইভাবে আর কি স্নান করেছে সেই দিন। বলছে এই হোটেলটা ভালো না, এখানে স্নান করার ব্যবস্থা নেই। বলি যা বাথটাও আছে এখানে। যাই হোক, তো এই সমস্ত করে মোটামুটি কিছুটা ফোকাসড হয়ে যে কীভাবে কেসটা হ্যান্ডেল করা যাবে, যা হবে হবে, জয় ভবানী বলে পৌঁছাই আগে গিয়ে। যা করতে হবে মেয়েটার সাথে সরাসরি বসে করতে হবে। চ্যালেঞ্জ এটাই ছিল যে মেয়েটার মনের মধ্যে প্রবেশ করতে হবে। প্রত্যেকের মনের মধ্যে একটা ব্যারিয়ার থাকে, একটা কনভারসেশন ব্যারিয়ার থাকে। যারা সাইকোলজি নিয়ে পড়েছেন আপনারা বুঝতে পারবেন যে 5টা স্টেজ থাকে মানুষের মাইন্ডে ব্রেক করে এন্টার করবার জন্য। প্রথম স্কোপ থাকে যে তাকে আমাকে বিশ্বাস করতে হবে, তবে না সে ওপেন আপ হবে, তবে না সে গার্ড ডাউন করবে। তো এত কিছু ভাবতে ভাবতে গেছি যে কিভাবে করব, কিভাবে ওর ট্রাস্ট গেইন করা যায় ইত্যাদি ইত্যাদি। গিয়ে পৌঁছালাম, মেয়েটার সাথে বসলাম। আমি একটু তাড়াতাড়ি বলছি তার কারণ গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে অনেকটা বলবার বিষয় আছে, অনেকটা জানবার বিষয় আছে, অনেকটা সমৃদ্ধ হওয়ার বিষয় আছে। মেয়েটার সাথে বসলাম, ওর বাবা আছেন, কথা বলতে শুরু করছি। I had to bring that girl into a hypnotic trance. সেই হিপনটিক ট্রান্সের জন্য পারিপার্শ্বিক খুব ম্যাটার করে, পারিপার্শ্বিকটাকে একটুখানি মডিফাই করবার প্রয়োজন পড়ে। তো মোটামুটি কিছুটা সাজিয়ে একটুখানি যাতে মেন্টাল একটা ছায়া পড়ে, একটা প্রভাব পড়ে, সেরকম 4-5টা সাজিয়ে যখন মেয়েটার সঙ্গে কথা বলতে বসলাম, আশ্চর্যজনকভাবে আমাকে ওই 5টা স্টেজের একটাও করতে হলো না। মেয়েটা যখন আমার সাথে কথা বলতে বসলো, ওর মুখ চোখের ভঙ্গি চেঞ্জ হয়ে গেল, ওর এক্সপ্রেশনস বদলে গেল, ওর গলার স্বর
গম্ভীর হয়ে গেল। ফোনে শুনলে বা আড়াল থেকে শুনলে মনে হওয়ার কোনো প্রশ্নই নেই যে এটা ওই মেয়েটাই যার সাথে বিকেলবেলা কথা বলে গেছি। এটা একটা 18-19 বছরের বাচ্চা মেয়ে না, নাথিং। একদম সম্পূর্ণ আলাদা কেউ যেন কথা বলছে ভেতর থেকে। সে পারফেক্ট একটা ব্রিটিশ অ্যাকসেন্টের ইংলিশে কথা বলছে। আমি এখানে যখন গল্পটা বলবো তখন বাংলাতেই বলবো, তার কারণ আমার ইংলিশ অত ভালো নয় যে আমি ব্রিটিশ অ্যাকসেন্ট ওর মতো কপি করতে পারবো। সে বলল যে তোকে এখানে কে আসতে বলেছে, প্রথম তার কথা আমার সঙ্গে এটাই, তোকে এখানে কে আসতে বলেছে। আমি বললাম যে আপনি কে, আপনার পরিচয় কি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি এমন একজনের সাথে কথা বললাম, এমন একজন আমার সাথে কথা বললেন যেটা আমার জন্য অভাবনীয়। এটাও একরকম কৃপা। কৃপা প্রচুর পেয়েছি। তিনি অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করলেন, আই অ্যাম মার্লিন। বুকের ভেতরটা একটু ছ্যাঁত করে উঠল। মার্লিন? দ্যাট ইজ নট পসিবল। সেটাকে চেপে রেখে আমি প্রত্যুত্তর করলাম, ইম্পসিবল, হতেই পারে না, তুমি মিথ্যা কথা বলছো। প্রথম কথা হচ্ছে যে প্রেত মিথ্যা কথা বলে না, আর তুমি যদি মিথ্যা বলছো তাহলে তুমি প্রেত নয়। তুমি কে? আমি আবার প্রশ্ন করছি, তুমি কে? সে আবার বলল, আই অ্যাম মার্লিন। আমি প্রত্যুত্তর করলাম, কিন্তু মার্লিন যদি আসেন তাহলে তো আর্থারকে আসতে হবে। আর্থার ছাড়া তো মার্লিন থাকবেন না। তার কারণ মার্লিন যে নিদ্রায় রয়েছেন সেই নিদ্রা তখনই ভঙ্গ হবে যখন ব্রিটেন অত্যন্ত বিপদের মুখে থাকবে অথবা আর্থার ফিরে আসবেন। তাহলে যদি তুমি মার্লিন, আর্থার কোথায় আছেন চিহ্নিত করো। মার্লিনের ঠোঁটের গোড়ায় একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, সো ইউ নো মি। দ্যাটস ভেরি আনইউজুয়াল। I never thought that I would meet someone in this far foreign land who can recognize Merlin. আমি বললাম, তাহলে আপনি কে? আপনি তো মার্লিন নন। এইবারে উনি যে কথাগুলো বললেন সেগুলো আমার সারা জীবন মনে থাকবে। উনি বললেন, aren't we all Merlin? Aren't we all Merlin who walk from the shadows to the light, from the light to the shadows, from the depth to the shallow water, and from the shallow water to the depths of the ocean? আমরা কি সবাই মার্লিন নই? তুমি কি মার্লিন নও? আমরা যারা অন্ধকার থেকে আলোর মধ্যে স্বচ্ছন্দ বিচরণ করি, যারা আলোর থেকে অন্ধকারে যাই, যারা গভীরতার থেকে হালকা সূক্ষ্ম আবরণের মধ্যে উঠে আসি, যারা আবার সূক্ষ্ম থেকে স্থূলর মধ্যে প্রবেশ করি, আমরা যারা নদীর শব্দকে ডিকোড করতে পারি, আমরা যারা পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার শব্দ চিনতে পারি, আমরা যারা পাখির ডাককে ডিকোড করতে পারি, তার মধ্যেও দেবতাদের উপাসনার গীত শুনতে পাই, আমরা কি সবাই মার্লিন নই? তুমি তো এগুলো পারো, তুমি কি মার্লিন নও? আই হ্যাড লিটারাল গুজবাম্পস। ইনি প্রেত না, ইনি আর যেই হন, ইনি কোনো প্রেত হতে পারেন না। আমি এতদিন ইনভেস্টিগেশন করেছি, আমি কোনো দিন কোনো প্রেতের কাছ থেকে এত সার গর্ভ দার্শনিক তত্ত্ব শুনিনি। ইনি কে? ইনি ছিলেন একজন অব্যক্ত সাধক ফ্রম দ্য অর্ডার অফ মার্লিন,
হয়তো ভিভিয়ান তৈরি করেছিলেন। আচ্ছা, আপনারা যারা মার্লিনের গল্পটা জানেন না বা মার্লিনকে চেনেন না, ছোটবেলার থেকে জাদুকর বা উইজার্ড বলতে এক ধরনের ছবি চোখে পড়ে। একটা ছোট পুতুল বা একটা ছোট কার্টুন, একটা জব্বা পরে আছে, সেই জব্বাতে প্রচুর তারা লাগানো আছে, সাদা সাদা দাড়ি, হাতে একটা দণ্ড, মাথায় একটা পয়েন্টি হ্যাট। এই তো আমাদের কাছে উইজার্ডের ডেফিনেশন। এই ডেফিনেশনটা উইজার্ডের নয়, এটা মার্লিনের ডেফিনেশন। মার্লিন ছিলেন সেই ড্রুইড যিনি এক সময়কার অত্যন্ত বীর যোদ্ধা, a warlord, a bloodthirsty warlord। জীবনে প্রচুর যুদ্ধ, প্রচুর রক্তক্ষয় দেখার পর সেই হিংসা থেকে বিতৃষ্ণ হয়ে, ঘৃণিত হয়ে, ঘৃণা পোষণ করে, মানুষের হিংসাত্মক চৈতন্য থেকে বিরক্ত হয়ে যিনি ড্রুইডের অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর ঘুরে বেরিয়েছেন জঙ্গলে, পাহাড়ে, নদীর তীরে। শুনেছেন নদীর জলের শব্দ, পাহাড়ের হাওয়ার শব্দ, বসন্তের পাতা ঝরার শব্দ। তার মধ্যে মন্ত্র শুনেছেন, দেবতাদের প্রত্যক্ষ কৃপা দর্শন করেছেন। নক্ষত্রমণ্ডলী আকাশ মার্গে যখন চালিত হয়, যখন রাশি চক্র প্রবর্তিত হয়, যখন নক্ষত্র চক্র প্রবর্তিত হয়, যখন গ্রহগণ গোচর হন বিভিন্ন রাশিতে, উনি দেখতে পেতেন, উনি চিনতে পারতেন, উনি দ্রষ্টা ছিলেন। হ্যাঁ, মন্ত্রদ্রষ্টা কিনা আমি বলতে পারবো না, বাট দ্রষ্টা, যিনি ভবিষ্যৎ গণনা করতেন না, দেখতেন, প্রত্যক্ষ দেখতে পেতেন। He was the one directly responsible for Camelot, for the empire of Camelot, যিনি হাতে করে তৈরি করেছিলেন কিং আর্থারকে। আর্থারের জন্ম থেকে আর্থারের রাজা হওয়া, আর্থারের রাজ্য পরিচালনা, chivalry and the great tradition of knighthood and chivalry উনি ডিজাইন করেছিলেন। ঠিক যেমন চাণক্যর হাতে বেড়ে উঠেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, এই ড্রুইডের হাতে তৈরি হয়েছিলেন কিং আর্থার। 1136 খ্রিস্টাব্দে জফ্রি অফ মনমাউথ একটি গ্রন্থ রচনা করেন, যেখানে মার্লিনের ঘটনা, গল্প এবং লেজেন্ড, কিংবদন্তি উনি উল্লেখ করেছেন। এবং তারপর থেকেই উইজার্ড শব্দটা একজনের জন্যই প্রযুক্ত হতে থাকে, মার্লিন। এমন একজন জাদুকর, এমন একজন উইজার্ড, যিনি লম্বা লম্বা রোব পরে ঘোরেন, সাদা লম্বা দাড়ি, সাদা দীর্ঘ কেশ, মাথায় একটা টুপি, পয়েন্টি হ্যাট, হাতে একটি দণ্ড, আর তার দুটো চোখের মধ্যে অনন্ত শাস্ত্র রাশি, অনন্ত বিদ্যা, অনন্ত জ্ঞান নিহিত রয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে লিটারেচারে মার্লিনের সঙ্গে ভিভিয়ান, দ্য লেডি অফ দ্য লেক, তার বিভিন্ন গল্প এসেছে। কিন্তু মার্লিন যে কে ছিলেন, অনেকে তো এটাও বলেন যে উনি সম্পূর্ণ মনুষ্য ছিলেনই না। সেই ব্যক্তি কি করে আমার সামনে এখন আসতে পারে? কিন্তু যখন ওই মেয়েটির মধ্যে দিয়ে সেই সত্তা আমাকে বললেন, আর্নট উই অল মার্লিন, বুঝতে দেরি হলো না। ইনি হচ্ছেন অর্ডার অফ মার্লিনের এক অব্যক্ত সাধক। তিনি প্রকাশ করলেন যে ভারতবর্ষে আসার, এই মেয়েটির সাথে আমার এখানে আসার কোনো প্রয়োজনও ছিল না, আমার কোনো ইচ্ছাও ছিল না। আমি এলাম কেন? এই মেয়েটি
একটি নির্দিষ্ট ঋষি পরম্পরার, মেয়েটির একটি ঋষি গোত্র ছিল, জন্মগত সূত্রে ঋষি গোত্রের মেয়ে, মহর্ষি, উনি বেদের মহর্ষি ছিলেন। আমি এখানে অফকোর্স গোত্রটা পর্যন্ত রিভিল করব না। উনি কি বলছেন যে এর তো অলরেডি একটা সম্প্রদায় আছে, এর অলরেডি একটা পরম্পরা আছে, এ আমাদের এখানে আসতে গেল কেন? এখন আমি জানতে পারলাম এই মেয়েটি যখন লন্ডনে পড়তে যায়, সেইখানে নিজের কিছু সহপাঠীর সাথে নিতান্ত কিউরিওসিটি বশত অর্ডার অফ মার্লিন জয়েন করে, তাদের রিচুয়ালস প্র্যাকটিস করতে শুরু করে, এবং সেখান থেকেই অর্ডার অফ মার্লিনের যে অব্যক্ত সাধকরা রয়েছেন তাদের প্রকোপ দৃষ্টিতে মেয়েটি পড়ে যায়। যখন ঋষি গোত্রের কোনো মানুষ এই ধরনের কোনো বিদ্যার চর্চা করেন, তখন সেই বিদ্যার অধিষ্ঠাত্রীরাও বিষয়টা ভালো চোখে দেখেন না। সেই সাধক আমাকে খুব সুন্দর বললেন, আপনাদের দেশে এটা শেখানো হয় না যে নিজের গোত্র পরম্পরা, নিজের সম্প্রদায় পরম্পরার উল্লঙ্ঘন করে অন্য গোত্রে, অন্য সম্প্রদায়ে অযথা প্রবেশ করতে নেই? লজ্জিত হলাম এবং বললাম ওনাকে যে বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, আপনি একে ক্ষমা করে দিন। কিন্তু তিনি তো তাঁর জায়গায়, তিনি রিজিড, তিনি ক্রুদ্ধ, তিনি বিরক্ত। তখন আমার কাছে আর রামবাণ মারা ছাড়া আর কোনো উপায় থাকলো না। আমি ওনাকে একটাই কথা বললাম দৃঢ়তার সাথে, যে আপনি এখান থেকে যাচ্ছেন না কেন? তিনি খুব সুন্দর কথাটা বললেন, আই নিড টু পানিশ দিস গার্ল। বললাম, হ্যাঁ ঠিক আছে, ইউ নিড টু পানিশ দিস গার্ল, এবং আমার মনে হয় যে সে যথেষ্ট শাস্তি পেয়েছে, আপনার এবার আপনার জায়গায় প্রস্থান করা উচিত। তিনি বললেন, না, আমি এখনো সন্তুষ্ট নই। আমি ওনাকে জানালাম যে আপনি জানেন তো আপনি কোথায় এসে পড়েছেন? এটা কলকাতা, এটা দেবী কালিকার ক্ষেত্র। এখানে রাজত্ব করেন ভৈরবরা। এই বঙ্গের মাটি ভৈরবদের শাসনে, দেবীর শাসনে, আগমের শাসনে থাকে। আপনি শিওর তো যে আপনি এখানে রয়ে যাবেন? আর যদি সেটা আপনি ভাবেন, তাহলে ঠিক আছে, আপনি আরও 1 সপ্তাহ রয়েই যান। তারপরে আপনার অর্ডার অফ মার্লিন আপনাকে এইখানের ভৈরবদের প্রকোপ থেকে বাঁচিয়ে নেবে তো? তিনি একটু বিচলিত হলেন ফাইনালি। তিনি বললেন যে, সি মাই বয়, আই নো ভেরি ওয়েল হু কালী ইজ। মানে সাক্ষাৎ মহাদেব ভালো করে জানেন না হু কালী ইজ, আপনি কি করে জানলেন? যে না, আই ডোন্ট মিন দ্যাট। খুব সুন্দর, খুব মিষ্টি কথা বলতেন উনি, যে আমি সেটা মিন করতে চাইনি, বাট আমি জানি দেবীর প্রভাব সম্পর্কে আমি অবগত আছি। আমি বলি, তাহলে একে এখন ত্যাগ করুন। আপনি শাসন করেছেন, শাস্তি দিয়েছেন, ক্ষমা করে দিন। আপনি আচার্য স্বরূপ, আপনি আপনার স্থানে ফিরে যান। তিনি আমাকে বড় সুন্দর কথাটি বললেন, যে তাহলে তুমি আমাকে কথা দাও যে এই মেয়ে যেন এই রকম ভুল আর না করে। নিজের গোত্র, নিজের পরম্পরা, নিজের সম্প্রদায় থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে অন্যের পরম্পরায়, যেখানে তার অধিকার নেই, যেখানে তার প্রবেশ নেই, সেইখানে যেন প্রবেশ করার অধিকার অর্জন করার চেষ্টা না করে। আমি সম্মত হলাম এবং ওনাকে আমি অ্যাসিওর করলাম যে হ্যাঁ, শিখিয়ে দেওয়া হবে। এরপর থেকে নিজের গোত্র সংক্রান্ত ক্রিয়াতেই এই মেয়ে মনোনিবেশ করবে। আর আপনাকে একটা জিনিস বলি, এসে যখন পড়েইছেন কলকাতা, কালীঘাটে দেবীর কাছে মাথাটা টেকে যাবেন, নকুলেশ্বর ভৈরবের কাছে মাথাটা টেকে যাবেন।
উনি জানালেন, এটা তোমাকে বলতে হবে না, আমি জানি আমি কোথায় এসেছি, দেবীকে আমি প্রণামও করে যাব, আর আমার সম্প্রদায় অনুসারে ওনাকে আমি অর্ঘ্যও চাপিয়ে যাব। আমি বললাম, প্রথমেই আপনি যে কথাটি আমাকে বলেছেন সেটাই একটা বিভ্রান্তিকর কথা ছিল, আমি কি করে বুঝবো আপনি এখন আমাকে বিভ্রান্তিকর কথা বলছেন না? উনি বললেন, মাই বয়, ইউ উইল গেট দ্য প্রুফ, তুমি প্রমাণ পেয়ে যাবে। দুঃখজনকভাবে উনি যাওয়ার সময়তেও মেয়েটির মনটিকে, মেয়েটির চিত্তবৃত্তিকে এতটা ডিস্টর্ট করে দিয়ে গেছিলেন যে আমাদের টিমের সাইকোলজিস্টদের রেগুলার 3 মাস পর্যন্ত মেয়েটিকে কাউন্সিলিং নিতে হয়েছিল। তারপর মেয়েটি স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আমরা ওর গোত্র পরম্পরা অনুসারে কিছু নিত্যক্রিয়াবিধান, কর্মবিধান ওকে দিয়ে এসেছিলাম। মেয়েটি এখনও সেগুলি অভ্যাস করছে। পরের দিন সকালবেলা যখন ফিরে আসছি, সে কালীঘাটের রাস্তা দিয়েই ফিরছি, অত দূর গেছি পুরুলিয়া থেকে, মাকে একটু প্রণাম করে আসবো না? দেখলাম একটি রাস্তা বন্ধ। যে কি হয়েছে? কালকে রাত্রে একটা গাছের ডাল ভেঙে মাঝ রাস্তায় পড়ে গেছে, সেটা সরানোর চেষ্টা চলছে, বড় ডাল। সময়টা কখন? ঠিক সেই সময়টা বললেন ওখানের মানুষরা যখন মার্লিন আমাকে বললেন, মার্লিন বলেই সম্বোধন করবো ওনাকে, আন্ট উই অল মার্লিন। যখন আমাকে মার্লিন বলেছেন যে আমি দেবীকে প্রণাম করেই যাব, অ্যান্ড ইউ উইল গেট দ্য প্রুফ মাই বয়, উনি চলে গেলেন। সারা জীবনের জন্য একটা শিক্ষা দিয়ে গেলেন যে স্বগোত্র, স্বসম্প্রদায়, স্বপরম্পরা, কুলগোত্র, কুলপরম্পরা, কুলদেবতা, কুল ঋষি, এনাদের উপাসনার থেকে বাইরে যাওয়া উচিত না। বাইরে যেখানে যাব না সেইখানের অধিষ্ঠাত্রীরাও ভালোভাবে নেবেন না ব্যাপারটা। আর কি শেখালেন? যে ড্রুইডস অ্যান্ড মার্লিন সবার মধ্যে থাকতে পারে। যারা আমরা দেবীর উপাসনা করি, বেদ মার্গে নিত্য সন্ধ্যা বন্দন করি, আর্নট উই অল মার্লিন? নমো নারায়ণ।